আমাদের কোর্সের মডিউল ৮-এ আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, একজন সফল ভিসা কনসালটেন্ট হতে হলে ইউকে যে জটিল ভিসা সিস্টেমটা আছে সেটাকে একেবারে নখদর্পণে নিয়ে আসাটা কিন্তু মাস্ট। কারণ এই সিস্টেমটা যে একবার আয়ত্তে আনতে পারে সে তার ক্লায়েন্টকে অসাধারণ সার্ভিস দিতে পারে। আর এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা। একজন সাধারণ আবেদনকারীর কাছে এতগুলো অপশন দেখে মাথা ঘুরে যেতে পারে, মনে হতে পারে গোলকধাঁধায় পড়ে গেছেন। কিন্তু একজন এক্সপার্ট কনসালটেন্টের আসল কাজটাই তো এখানে এই সবগুলো পথের মধ্যে থেকে তার ক্লায়েন্টের জন্য সবচেয়ে সঠিক আর সহজ রাস্তাটা খুঁজে বের করা। তো এই মডিউলে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা বুঝব। প্রথমে ইউকে ভিসার একটা ওভারভিউ নেব, তারপর কি ধরনের ভিসা হয় সেটা জানব, এরপর অ্যাপ্লিকেশন জার্নিটা কেমন, খরচ আর কাগজপত্র কি লাগে, আর সবশেষে দেখব কিভাবে লং টার্ম থাকা যায় বা সিটিজেনশিপ পাওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। ইউকে ভিসার সার্বিক চিত্র। এখানে সবচেয়ে বেসিক আর প্রথম নিয়মটা হলো, যে কোনো বাংলাদেশি নাগরিক তিনি একদিনের জন্য যান বা ১ বছরের জন্য, তার যুক্তরাজ্যে প্রবেশের জন্য ভিসা লাগবেই। এখানে কিন্তু কোনো রকম ব্যতিক্রমের সুযোগ নেই। একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার প্রথম কাজটাই হল ক্লায়েন্টের প্রয়োজনটা শুনে তাকে ঠিক ক্যাটেগরিতে ফেলা। সহজ করে বললে, যুক্তরাজ্যে ঢোকার জন্য মূলত ৩টা বড় দরজা আছে। ক্লায়েন্ট কোন দরজা দিয়ে ঢুকবে সেটা ঠিক করে দিতে পারলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। আচ্ছা, প্রথম ক্যাটেগরিটা হলো ভিজিটর ভিসা, মানে যারা ঘুরতে যেতে চান, ফ্যামিলির সাথে দেখা করতে চান, বা ধরুন কোনো বিজনেস মিটিং বা ইন্টারভিউর জন্য যেতে চান। একটা কমন ভুল ধারণা কিন্তু এখানে কাজ করে। অনেকেই ভাবেন বিজনেস ভিজিটর ভিসা দিয়ে হয়তো ছোটখাটো কাজ করা যাবে। এটা কিন্তু একদমই ঠিক না। এই ভিসায় কোনো ধরনের কাজ করার অনুমতি নেই। এই কথাটা ক্লায়েন্টকে শুরুতেই খুব পরিষ্কার করে বলে দেওয়াটা জরুরি। দ্বিতীয় ক্যাটেগরিটা হলো ফ্যামিলি ভিসা। যাদের পরিবারের কেউ অলরেডি ইউকেতে সেটেলড বা ব্রিটিশ নাগরিক, তাদের জন্য এই ভিসা। এই আবেদনগুলো কিন্তু বেশ সেন্সিটিভ হয় আর প্রচুর ডকুমেন্টের ওপর নির্ভর করে। বিশেষ করে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ক্যাটেগরিটা, মানে প্রাপ্তবয়স্ক নির্ভরশীল আত্মীয়র ভিসা পাওয়াটা খুবই কঠিন, আর এর জন্য খুব শক্তিশালী প্রমাণপত্র লাগে। আর ৩ নম্বরে আসছে ওয়ার্ক আর স্টাডি ভিসা, যেটা কিনা এখনকার সময় সবচেয়ে বেশি আলোচিত। এই ভিসাগুলো মূলত একটা পয়েন্ট বেসড সিস্টেমের ওপর চলে। মানে হলো ক্লায়েন্টের এডুকেশন, কাজের অভিজ্ঞতা, ইংরেজি দক্ষতা, এই সব কিছুর ওপর পয়েন্ট হিসাব করে ভিসা দেওয়া হয়। আর এই ভিসাগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হলো এগুলো প্রায় ক্ষেত্রেই ইউকেতে পার্মানেন্টলি থাকার একটা পথ খুলে দেয়। তো ভিসা ক্যাটেগরিগুলো তো জানা হলো, কিন্তু এবার প্রশ্ন হলো অ্যাপ্লিকেশনটা আসলে কিভাবে করতে হয়। যদিও এক ভিসার জন্য নিয়মকানুন একটু আলাদা, বাংলাদেশ থেকে আবেদন করার যে মূল প্রসেস সেটা কিন্তু প্রায় একই রকম, একটা নির্দিষ্ট কাঠামো মেনেই চলে। প্রসেসটা কিন্তু বেশ সোজাসাপটা, মোট 5টা ধাপে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিজিক্যাল ধাপটা হলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা ভিএসসিতে গিয়ে আঙুলের ছাপ আর ছবি দেওয়া, যেটাকে আমরা বায়োমেট্রিক্স বলি। বাংলাদেশে ঢাকা, সিলেট আর চট্টগ্রামে এর সেন্টার আছে। একজন কনসালটেন্ট হিসেবে আপনার কাজ হলো ক্লায়েন্টকে প্রত্যেকটা স্টেপের জন্য রেডি করা, বিশেষ করে অনলাইনে ডকুমেন্ট আপলোড করার মতো টেকনিক্যাল বিষয়গুলোতে হেল্প করা। একজন প্রফেশনাল হিসেবে আপনার কাজের একটা বিরাট অংশ কিন্তু ক্লায়েন্টের এক্সপেকটেশন ম্যানেজ করা, আর এর জন্য খরচ আর কি কাগজপত্র লাগবে সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়াটা খুব জরুরি। এই দুটো বিষয় ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারলে ক্লায়েন্টের আস্থা অর্জন করা অনেক সহজ হয়ে যায়। ক্লায়েন্টদেরকে দুটো শব্দ মাথায় গেঁথে নিতে সাহায্য করতে হবে: প্রমাণ আর পেমেন্ট। মানে আবেদনে যাই দাবি করা হবে তার সপক্ষে শক্ত প্রমাণ থাকতে হবে, আর প্রত্যেকটা আবেদনের জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। এখানে শুধু ডকুমেন্ট থাকাই কিন্তু যথেষ্ট না। ডকুমেন্টগুলো যেন নির্ভুল হয়, একটার সাথে আরেকটার মিল থাকে এবং আবেদনের উদ্দেশ্যের সাথে প্রাসঙ্গিক হয়, সেটা নিশ্চিত করাই একজন এক্সপার্টের আসল কাজ। এই টেবিলটা দেখলেই বোঝা যায় ভিসার মেয়াদ যত বাড়ছে খরচটাও কিন্তু লাফিয়ে বাড়ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটা শুধু ভিসা ফি। যারা লম্বা সময়ের জন্য ওয়ার্ক বা ফ্যামিলি ভিসায় যান তাদের জন্য এর সাথে ইমিগ্রেশন হেলথ সারচার্জ বা আইএচএস নামে আরও একটা বড় অ্যামাউন্ট যোগ হয়। এই তথ্যটা ক্লায়েন্টের বাজেট প্ল্যান করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও এক ভিসার জন্য ডকুমেন্টের লিস্ট এক রকম, এই ডকুমেন্টগুলো হলো যে কোনো অ্যাপ্লিকেশনের একেবারে ভিত্তি। এর মধ্যে পর্যাপ্ত তহবিলের প্রমাণ বা ফাইন্যান্সিয়াল এভিডেন্স, এই অংশটা ভিসা অফিসাররা সবচেয়ে বেশি খুঁটিয়ে দেখেন। ব্যাংক স্টেটমেন্টে যথেষ্ট টাকা থাকা এবং সেই টাকার উৎস পরিষ্কারভাবে ব্যাখ্যা করা একটা আবেদনকে সফল করার জন্য ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আর সবশেষে যে বিষয়টা বোঝা সবচেয়ে জরুরি তা হলো ক্লায়েন্টের আসল লক্ষ্যটা কি।
তিনি কি শুধু অল্প সময়ের জন্য ইউকে যেতে চান, নাকি তার স্বপ্ন হলো সেখানে স্থায়ীভাবে বসবাস করা? কারণ এই লক্ষ্যের ওপর ভিত্তি করে কিন্তু পুরো স্ট্র্যাটেজিটাই বদলে যাবে। এই তুলনাটা দেখলে দুটো পথের পার্থক্য একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে টেম্পোরারি ভিসা, আরেকদিকে সেটেলমেন্ট ভিসা। যারা সেটেলমেন্ট রুট দিয়ে যান তাদের সাধারণত ইনডেফিনিট লিভ টু রিমেইন বা আইএলআর এর জন্য আবেদন করতে প্রায় 5 বছর ইউকেতে থাকতে হয়, আর আইএলআর পাওয়ার আরও 1 বছর পর তারা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন। এই কথাটা সবসময় মনে রাখতে হবে। একজন ভিসা এক্সপার্টের আসল মূল্য কিন্তু শুধু একটা ফর্ম ফিল আপ করে দেওয়া নয়, বরং তার ক্লায়েন্টের ভবিষ্যতের জন্য একটা পরিষ্কার রোড ম্যাপ তৈরি করে দেওয়া। মডিউলটা শেষ করার আগে চলুন একটা সিনারিও নিয়ে ভাবা যাক। একজন ক্লায়েন্ট এসে বললেন তিনি পরিবার নিয়ে ইউকেতে কাজ করতে যেতে চান। আপনার প্রথম প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হওয়া উচিত, আপনার কাছে কি ইতিমধ্যে কোনো চাকরির অফার আছে? কারণ এই একটা প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে পুরো আবেদন প্রক্রিয়াটা কোন দিকে যাবে। তিনি কি সরাসরি স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য আবেদন করতে পারবেন, নাকি তাকে আগে চাকরি খুঁজতে হবে? এই ছোট বিষয়টাই প্রমাণ করে যে এই পেশায় কৌশলগত চিন্তাভাবনা কতটা জরুরি।